হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদেরকে আপনাদের নিজস্ব চ্যানেল লার্ন কম্পিউটারে। এক্সেল এর বেসিক বিগিনার লেভেল থেকে নিয়ে অ্যাডভান্স লেভেলের জার্নিতে আজকে আমরা ডে 3 তে আছি। লাস্ট দুটো ভিডিওতে আমরা এক্সেল এর বেসিক ফাংশনগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে চর্চা করেছিলাম। আশা করি আপনারা ভিডিও দুটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। সেই ভিডিওরই ক্রমানুসারে আজকে আমরা তার যে পরবর্তী এক্সেল এর কাজগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা চর্চা করব। আর যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমি অনুরোধ করব যে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেন। কারণ হচ্ছে আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখেন তাহলে পরে আজকের যে ভিডিওটা আছে সেটা আপনার জন্য মনে হবে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। কারণ আজকে আমরা ফরম্যাটিং সম্পর্কে অত কথা বলবো না, আমরা সরাসরি যে এক্সেলে বিভিন্ন ফাংশন গুলো আছে সেটার মধ্যে থেকে যে ফাংশন গুলো কমন এবং প্রাইমারি স্টেজে যেগুলোর ব্যবহার করা হয় তাদের নিয়ে চর্চা করব। ঠিক আছে, তো দেখে নিই আজকে আমরা কোন কোন ফাংশন গুলো নিয়ে চর্চা করব। যেমন এক্সেলে আমরা বিভিন্ন ফাংশন নিয়ে কাজ করতে পারি। আর অনেকে হয়তো এক্সেল করেও এই ভিডিওতে দেখছে, তারা ফাংশন গুলো কাজ করে ঠিকই, কিন্তু কোন ফাংশনটা কোন ফর্মুলাস গ্রুপের আন্ডারে আসে সেটা জানে না। আজকে আমরা যে ফাংশন গুলো নিয়ে কাজ করব সেগুলোতে সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, রাউন্ড, পাওয়ার আর স্কোয়ার রুট। এছাড়াও আমরা একটি অপশন আছে যেটা ডেটা ট্যাবের মধ্যে থাকে, ডেটা ভ্যালিডেশন, সেটা নিয়েও কাজ করব। যার থ্রুতে আমরা আমরা যে ডেটা ইনপুট করছি সেই ডেটা ইনপুটকে একটি ভ্যালিড ডেটায় কনভার্ট করতে পারবো, যে আমরা কিভাবে কতটুকু ডেটা ওর মধ্যে ইনপুট করতে পারি। ঠিক আছে, এই যে আমার ফাংশন গুলো আছে এই ফাংশন গুলো এক্সেল এর সব আসবে ম্যাথ অ্যান্ড ট্রিং ফাংশনস এর আন্ডারে। আপনি এক্সেল খুললে উপরে ফর্মুলা ট্যাব আছে, সেই ফর্মুলা ট্যাবের মধ্যে নিচে আপনি বিভিন্ন ফর্মুলা গুলোকে দেখতে পারবেন। তার মধ্যে ম্যাথ অ্যান্ড ট্রিংস বলে আপনি পাবেন ফাংশন, সেই গ্রুপের মধ্যে এই সমস্ত যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলো একসাথে থাকে। ঠিক আছে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এই ভিডিওটি যদি আপনি ভালো করে আরো বুঝতে চান, প্রিভিয়াস ভিডিওগুলি কাইন্ডলি দেখে নিন। তো সময় নষ্ট না করে আমি চলে যাই হচ্ছে সিধা স্ক্রিনে, যেখানে আমি অলরেডি এক্সেলের মধ্যে আপনাদের জন্য ডেটাগুলো টাইপ করে রেখেছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়। তো এই যে টাইপ করা ডেটা আছে এটাকে নিয়ে কাজ করার জন্য সবার প্রথমে আমি একটি ব্ল্যাঙ্ক ডেটা নিয়ে নিই। ফাইলে গিয়ে নিউ অ্যান্ড ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। এবার আমার টাইপ করা ডেটা যেগুলো আছে সেগুলোকে কপি করে নিচ্ছি। আমরা কপি করে আমরা নতুন শিটে চলে যাব। পেস্ট করার সময় বন্ধুরা এখানে একটি অপশন আমরা ব্যবহার করবো, কারণ সরাসরি পেস্ট করলে পরে দেখবো যে আমাদের জায়গাগুলো যেখানে যে নামগুলো ভেতরে ঢুকে যাচ্ছে, স্টুডেন্ট নেম, মিনিমাম, ম্যাক্সিমাম ভেতরে ঢুকে যাচ্ছে। তো পেস্ট করার পরে আমরা এখান থেকে যে পেস্ট অপশন আছে সেখান থেকেও সরাসরি বলতে পারি ইফ সোর্স কলাম উইথস, আমার সোর্সে যতটা চওড়া আছে কলামগুলো ততটুকু রাখো। অথবা আমি এটাকে ব্যাক করি, এখান থেকে পেস্ট করার সময় সরাসরি আমরা বলতে পারি কিপ কলাম ওয়াইজ। ঠিক আছে, তাহলে আমাকে পরে গিয়ে এখান থেকে চেঞ্জ করতে হবে না কন্ট্রোল থেকে। এইবার এখানে সবার প্রথমে আমরা যেটা নিয়ে চর্চা করব সেটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। 8 নম্বর পয়েন্ট, ডেটা ভ্যালিডেশন কি করে। আমরা যখন এই ডেটাটাকে দেখব, দেখে আমরা বুঝতে পারছি যে এটি একটি পরীক্ষার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা কিভাবে তৈরি করা যায় তার একটি ফাংশন। এবার ম্যাক্সিমাম মানুষ যদি এখানে দেখে তাহলে দেখবে যে এখানে যে নাম্বারগুলো আমরা স্টুডেন্টদের দেব সেই নাম্বারগুলো যে ওরা পেয়েছে সেই নাম্বারের মান মিনিমাম 0 আর ম্যাক্সিমাম যতটা এক্সাম হয়েছে ততটা থাকতে হয়। যেমন আমার এখানে যেমন নাম্বার দেওয়া আছে 80 অব্দি, 100 এক্সাম হয়েছে। তো স্টুডেন্ট যে আছে সে মিনিমাম 0 পেতে পারে, ম্যাক্সিমাম 100 পেতে পারে। কোনো স্টুডেন্ট যদি 101 পেয়ে যায় বা 1001 যেমন এখানে হয়ে গেল, আমার এই সেল এটাকে একসেপ্ট করে নিচ্ছে, বাট এটা তো ঠিক নয়। এই কারণে আমরা কি করব, আগে থেকেই ইনপুট দেওয়ার আগে ভ্যালুগুলোকে আমরা ভ্যালিড করে নেব। কিভাবে সিলেক্ট করব সব যেখানে আমরা ডেটাটা দিতে চাই আমার রেজাল্টের জন্য। তারপরে যাব ডেটা ট্যাব, যেমন আমি বললাম শুরুতেই ভিডিওর, ডেটা ট্যাবে গিয়ে এখানে একটি অপশন আছে ডেটা ভ্যালিডেশন। সেই ডেটা ভ্যালিডেশনে গিয়ে আগে সিলেক্ট করে নিতে হবে। ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা যাব হোল নাম্বার, তার মধ্যে ডেটা টাইপ আমাদের যে ডেটা আছে সেটা বিটুইন থাকবে। আমার ইনপুট ডেটা 0 থেকে নিয়ে 100-র মাঝখানে থাকবে। এবার আপনার পরীক্ষা যদি 40-এ হয়ে থাকে আপনি 40-40 দিতে পারেন, 30 হলে 30, যা থাকবে ততটুকু ভ্যালিড করে দিলে কি হবে, ভুল করেও যদি কোনো সময় স্টুডেন্ট যতটা এক্সাম হয়েছে তার থেকে যদি বেশি পেয়ে যায় আর আমরা মানে তার থেকে বেশি যদি এখানে টাইপ হয়ে যায় নেবে না। ঠিক আছে, অথবা কোনো স্টুডেন্ট যদি 0 থেকে কমও যদি হয়ে যায় 0.5
এটাকেও সেই স্টুডেন্ট কি করবে না, একসেপ্ট করবে না এই ডেটা। ঠিক আছে, তো ডেটা ভ্যালিডেশনের থ্রুতে আমরা ডেটাকে ভ্যালিড করে দিতে পারি। এরপরে চলে আসবো আমাদের নেক্সট যে প্রথম ফাংশন আছে সেটা হচ্ছে সাম। আমি দেখিয়ে দিচ্ছি ফর্মুলাজে ম্যাথ অ্যান্ড ট্রিক্স বলে আমাদের কাছে কি আছে, আমরা ফর্মুলা লাইব্রেরিতে পাচ্ছি, যেখানে আমরা ত্রিগোনোমেট্রি, ট্রিক্স ফর ত্রিগোনোমেট্রি, ম্যাথস অ্যান্ড ত্রিগোনোমেট্রি রিলেটেড বিভিন্ন ফর্মুলা, অজস্র ফর্মুলা আছে। দৈনন্দিন জীবনে আমাদের সব ফর্মুলা কাজে লাগে না, যেই ফর্মুলাগুলো কাজে লাগবে সেই ফর্মুলাগুলোকে আমরা এখানে একবার চর্চা করে নিচ্ছি। তো এর জন্য আমরা টোটাল বের করব। টোটাল বের করার কি পদ্ধতি আছে, ইকুয়ালস টু সাইন দেব। ইকুয়ালস টু সাইন দেওয়ার পরে আমরা এখান থেকে যে ফাংশন দেব সেটা হচ্ছে সাম ফাংশন। কাদের সাম করছি, এখানে যে সেলগুলো আছে, যেমন আমরা প্রতিমারের রেজাল্ট যেহেতু এখানে ক্যালকুলেট করবো টোটাল, তাহলে সে বাংলায় কত পেয়েছে D4 এ আছে কমা, ইংরেজিতে কত পেয়েছে কমা, ম্যাথে কত পেয়েছে কমা, হিস্ট্রিতে কত পেয়েছে। এবার হিস্ট্রি সিলেক্ট করার সময় দেখা যাচ্ছে যে আমাদের এই ফর্মুলাটা আগের সেলে চলে আসছে। কেন? তার পেছনে কারণ হচ্ছে আমরা দেখতে পারবো যে এটি রাইট অ্যালাইন করা আছে। তো কোনো অসুবিধা নেই, রাইট অ্যালাইন করা থাকলেও আমরা এর আগে যে ভিডিওগুলোতে দেখেছি যে এগুলোকে সেল রেফারেন্স বলে, কলাম অ্যান্ড রো এর কম্বিনেশন হয়, যেমন এটা D4 সরি, ডি কলামের 4 নম্বর রো, ই কলামের 4 নম্বর রো, এফ কলামের 4 নম্বর রো, তো নিশ্চিতই এটি জি কলামের 4 নম্বর রো হবে। তো আমরা G4 যদি দিয়ে দিই ও সিলেক্ট করে দেব। এই সমস্যা যাতে না হয়, আমরা দেখছি এটা রাইট অ্যালাইন করা আছে, এটাকে আমরা লেফট অ্যালাইন থাকলেই এ আগের ঘরে যাবে না। তো আমরা দেখছি এটাও রাইট অ্যালাইন, তো সবগুলোকে সিলেক্ট করি, আমি ওটাকে লেফট অ্যালাইন করে দিই সব। ঠিক আছে, এখানে করে দেখি ইকুয়ালস টু সাম, ব্র্যাকেট স্টার্ট, প্রথম নাম্বার কমা, দ্বিতীয় নাম্বার নীলিমা সেনের E5 কমা, F5 কমা, G5। তো এখানে দেখা যাচ্ছে কমা কমা করে আমরা টোটাল বের করতে পারছি। কিন্তু বন্ধুরা কমা কমা করে টোটাল আমরা তখন বের করি যখন আমাদের কি থাকে না, যে অবটেন মার্কস বা ডেটাগুলো সিরিয়ালি থাকে না। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটা সিরিয়ালি আছে, যে ইনপুট অবটেন মার্কস গুলো। তো সেক্ষেত্রে আমরা কমা কমা করে না করে আমরা ইকুয়ালস টু সাম করে আমরা এই সেলগুলোকে মাউস দিয়ে সিলেক্ট করতে পারি সেল রেঞ্জ ওয়াইজ ফ্রম D4 টু G4। যেই ব্র্যাকেট ক্লোজ করব দেখা যাবে ও রেজাল্ট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা ডিলিট করে দিই। অ্যাভারেজের বেলাও সেম বন্ধুরা, আমরা ইকুয়ালস টু অ্যাভারেজ, যেই সেলগুলোর ভ্যালুর অ্যাভারেজ করতে চাই সেই সেলগুলোকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ এন্টার, অ্যাভারেজ বেরিয়ে যাবে। রাউন্ড এখন করছি না, মিনিমামটা বের করে নিচ্ছি, ইকুয়ালস টু মিন, ব্র্যাকেট স্টার্ট, যাই ভ্যালুগুলোর মিনিমাম ভ্যালু বের করতে চাই ব্র্যাকেট ক্লোজ এন্টার, তো মিনিমাম ভ্যালু বেরিয়ে যাবে। আর ম্যাক্সিমামের জন্য ইকুয়ালস টু ম্যাক্স, যাদের আমি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই তো ম্যাক্সিমাম ভ্যালু এখানে বেরিয়ে আসবে। এবার বন্ধুরা লাস্ট ভিডিওতে আমরা সেল রেফারেন্স সম্পর্কে কিছুটা চর্চা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম কোনো একটি ফর্মুলা দেওয়ার পরে তার রিলেটেড সেল যদি সেই ফর্মুলার সাথে সাথে নিজের রিলেটেড পজিশন চেঞ্জ করে, যেমন প্রতিমা রায়ের যে আছে সেটা যেমন উপরের রোতে আছে, তারপরের রোতে নীলিমা সেন, আপনি এই ফর্মুলাগুলোকে যদি আমি কপি করি তাহলে তার সাথে যেই সেলগুলো জড়িত আছে তারাও নিজেদের কলাম রো কি করবে, চেঞ্জ করবে নিজের দিকে। এটি এক্সেলের একটি রিলেটিভ সেল রেফারেন্সের ফিচার্স। ঠিক আছে, যেই কারণে আমাদের কি হয়, যখন আমরা কোনো একটি ফর্মুলা ইউজ করি তার রিলেটেড সেলগুলোও যদি তার সাথে সাথে নিজের রো অথবা কলাম চেঞ্জ করে, এখানে যেমন রো চেঞ্জ করছে, তাহলে আমাদের বারবার ফর্মুলাটি টাইপ করার কোনো প্রয়োজন নেই। প্রথম ঘরে ফর্মুলা দিলাম, রাইট বটম কর্নারে যাব ওই সেলটির, দেখো এখানে টিল টুল চলে আসবে, ব্ল্যাক কালারের বোল্ড প্লাস সাইন, এখানে ড্র্যাগ করলে চলে আসবে। যদি একটার থেকে বেশি সেলও যদি থাকে কোনো অসুবিধা নেই, দুটোকে একসাথে সিলেক্ট করে সেম একই প্রসেসে এখানে গিয়ে ডবল ক্লিকও যদি করে দিই তাও আমরা দেখতে পারবো সবগুলো সেলে অ্যাজ ইট ইজ যা রেজাল্ট আছে সেটা প্রডিউস হয়ে যাবে। রাউন্ডের কাজ আমরা কেন এখানে করলাম, এবং রাউন্ডের আমরা যদি যাই, রাউন্ড করার জন্য আমাদের কাছে তিনটে অপশন থাকে, রাউন্ড আপ, রাউন্ড ডাউন অ্যান্ড রাউন্ড। যদি আমরা রাউন্ড আপ করি, রাউন্ড আপ করলে পরে কি হবে, রাউন্ড ডাউন যদি করি, রাউন্ড ডাউন করলে সবার আগে চাইবে কার রাউন্ড ডাউন করতে চাই সেই সেল, অ্যাভারেজের রাউন্ড ডাউন করতে যাচ্ছি, কমা আফটার ডেসিমাল কটা ঘর থাকবে, তো আমরা নিচ্ছি না ঘর। তো রাউন্ড ডাউন আফটার ডেসিমাল যাই ভ্যালু থাক না কেন, ম্যাথমেটিক্যাল রুলস ফলো না করে সবাইকে কি করবে, ছোট ভ্যালুটাই একসেপ্ট করবে। যেমন 72, 67.5, এখানে আফটার ডেসিমাল 5 আছে,
তো 68 হওয়া উচিত ম্যাথমেটিক্যাল হিসেবে, সেই ক্ষেত্রে সে করবে না, সে কমই করবে। আবার যদি রাউন্ড ডাউনের বদলে আমরা এখানে ইউজ করি রাউন্ড আপ, ঠিক আছে, তাহলে কি করবে, সে সেলের ভেতরে যতই কম থাকুক না কেন আফটার ডেসিমাল, এখানে যেমন 5 আছে, আফটার ডেসিমাল 7 আছে, এখানে 7 আছে, সে বেশি করছে কোনো অসুবিধা নেই। বাট এটাকে আমরা 76 করে একটা জিনিস দেখছি, এটা 72.5 হচ্ছে 25, তো এখানে তো 5 এর থেকে কম আছে আফটার ডেসিমাল, তবুও সে কত নিয়েছে, 73 নিয়েছে। যে জিনিসটা আমরা রাউন্ড ফাংশন ইউজ করলে হয়, আমরা রাউন্ড ফাংশন ইউজ করলে পরে ম্যাথস ওয়াইজ যে আছে, যে নাম্বারটির আমরা রাউন্ড করব তার ডেসিমাল পজিশনে 5 বা 5 এর বেশি থাকলে পরে, যেমন আমরা 0 বলছি, তো আফটার ডেসিমাল পয়েন্ট জাস্ট 0, তো ওকে 72 নেবে। আর যেখানে আমরা দেখব যে আফটার ডেসিমাল 5 এর থেকে বড় আছে, সেটা কি সে রাউন্ড আপ করে দিচ্ছে। তো রাউন্ড ফাংশনে ম্যাথমেটিক্যাল রুলস ওয়াইজ যাকে রাউন্ড আপ করার রাউন্ড আপ করে দেবে, যাকে রাউন্ড ডাউন করার রাউন্ড ডাউন করে দেবে। এছাড়াও বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে সেল আছে, সেই সেলে কোনোটাতে আফটার ডেসিমাল দুটো প্লেস আছে, কোনোটাতে আফটার ডেসিমাল একটা প্লেস আছে। তো সেটাকে ঠিক করার জন্য আমরা কিচ্ছু না, এখান থেকে ফার্স্টে ইনক্রিজ ডেসিমাল পয়েন্ট অথবা ডিক্রিজ ডেসিমাল পয়েন্টের ইউজ করতে পারি। তো ডিক্রিজ যদি করি, দেখি এক ঘর হয়ে গেল, আরেকবার ইনক্রিজ করি, 2 ঘর করে মিনিমাম আমরা কি করছি, এটাকে অ্যাভারেজ করে নিচ্ছি। এছাড়াও আমরা যে সেলগুলো নিয়েছি সেগুলো নাম্বার, এই কারণে একে আমরা সিলেক্ট করে ফর্মুলা দেওয়ার পরে রাইট অ্যালাইন করে দেবো যাতে দেখতে। এছাড়াও সেন্টার অ্যালাইনও করা যেতে পারে, পুরো সিলেক্ট করলাম, করে আমরা করছি সেন্টার অ্যালাইন মাঝখানে, এরকমও করা যেতে পারে। একটা সুবিধা অনুযায়ী আপনাদের যেমন লাগবে সেরকমই আপনারা করতে পারেন, ঠিক আছে। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা টোটাল করার জন্য সাম ফাংশন, অ্যাভারেজ ফাংশন, রাউন্ড ফাংশন, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম ফাংশনের ইউজ করতে পারি। এছাড়াও যারা এরকম স্কুলের রেজাল্ট করেছেন তাদের আরো দুটো অপশন এখানে, পাস ফেল অথবা গ্রেডের জন্য এখানে ফর্মুলা ইউজ করা যায়, সেগুলো ম্যাথমেটিক্যাল ফাংশনের ফর্মুলা নয়। এই কারণে আমরা ম্যাথ ফাংশন আজকে করছি, ম্যাথ অ্যান্ড ট্রায়াঙ্গেলস এর, এই কারণে আমরা এখানে কি করছি, সেটার ব্যবহার করছি না, সেটারও আমরা ব্যবহার করব, ঠিক আছে। আপাতত ম্যাথসের ফাংশন গুলো করি। তো এখান থেকে আমরা যেগুলো করতে পারলাম সেগুলো হচ্ছে সাম, অ্যাভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, রাউন্ড আর ডেটা ভ্যালিডেশন। পাওয়ার আর স্কোয়ার রুট আমরা কিভাবে বের করতে পারবো, কোনো কিছুর পাওয়ার কত হবে এবং রুট কত হবে সেটা বের করার জন্য আবার আমরা আগের যে তৈরি করা ফাইল আছে সেখানে যাচ্ছি। শিট 2 তে গেলে আমরা দেখতে পারবো আমাদের এখানে পাওয়ারের আগে থেকে লিস্ট আমি বানিয়ে রেখেছি, কপি করলাম এটাকে, নতুন ফাইলে আসলাম, নতুন একটি শিট খুললাম। প্রথম শিটে আমাদের কি থাকবে, রেজাল্ট, সেকেন্ড শিটে আমাদের পাওয়ারের ভ্যালু, পেস্ট করার সময় ওয়াইড ওয়াইজ পেস্ট করলাম। তো এখানে আমরা ফর্মুলা ইউজ করি ইকুয়ালস টু পাওয়ার, ফর্মুলা ইউজ করার পর পাওয়ারে প্রথমে চাইবে নাম্বার, নাম্বারটা দিয়ে দিই 2, তারপরে চাইবে পাওয়ার ভ্যালু, পাওয়ার ভ্যালু দিলাম, এন্টার। এই ক্ষেত্রে আমার ফর্মুলা যে আছে সেটা কলাম কলাম চেঞ্জ করবে, কপি হওয়ার সময় নিজের কলামটা চেঞ্জ করবে, সেম রোতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে B2 মাল্টিপ্লাইড পাওয়ার্ড বাই B1, লাস্টে গেলে দেখা যাচ্ছে কলাম চেঞ্জ হয়ে K2 আর K1 হচ্ছে, ঠিক আছে। এটি কেন হচ্ছে, রিলেটিভ সেল রেফারেন্সের জন্য। একই রকম ভাবে আমরা যদি এটাকে কপি করি এর নিচে পেস্ট করে দিই, এই ক্ষেত্রে যে 2 আছে মাঝখানে, এই মাঝখানে পরের 2 গুলো যদি না থাকে তাহলে আমরা দেখবো যে প্রত্যেকবার ভ্যালু না পাওয়াতে সে কি হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এখানে বন্ধুরা আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে কোনো ফর্মুলা একটা পার্টিকুলার ফর্মুলার সাথে ফিক্সড থাকবে, যে সেল রেফারেন্সে যে ভ্যালু, যেমন এখানে কলামের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই এখানে ভ্যালুটা কি হচ্ছে, সেল নিজের পজিশন চেঞ্জ করে নিচ্ছে, ঠিক না। তো আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে রিলেটিভ সেল রেফারেন্স যেমন কলাম বা রো এর ভ্যালু চেঞ্জ হয়, আমরা যদি কোনো একটি জিনিসকে আটকে দিতে চাই, যেমন এখানে কলামকে আটকে দিতে চাই, তার আগে একটি ডলার সাইন দিয়ে দিলে বি আর নিজের পজিশন চেঞ্জ করবে না, এটি বি বি থাকবে আর সি হবে না। যখন ডলার সাইন দিইনি রিলেটিভ সেল রেফারেন্স ওয়াইজ সে ডি হয়ে গেছে, বাট আমরা বি এ ডলার সাইন দেওয়াতে সে আর কি হচ্ছে না, বি থেকে সি হচ্ছে না। এইভাবে আমরা যে কোনো একটি ভ্যালুকে অ্যাবসলিউট করে দিতে পারি। এখানে যেমন কলামকে করলাম, আমাদের প্রয়োজন করলে আমরা রো কেও করতে পারি অ্যাবসলিউট। এছাড়াও আমরা রো অ্যান্ড কলাম দুটোকে অ্যাবসলিউট করতে পারি প্রয়োজন ওয়াইজ, সেটাও আমরা শিখবো। আপাতত আমরা একটি সেট, এটাতে সুবিধা কি হচ্ছে বন্ধুরা, এখানে যেমন 3 যদি করতে হয় তাহলে প্রত্যেকটা ঘর আমাকে কি করতে হবে, 3 করতে হবে, তাহলে আমি ফাইনালি রেজাল্ট পাবো। বাট বারবার যেহেতু 3 কে চেঞ্জ করতে হচ্ছে, আমরা একটা অ্যাবসলিউট 3 এর সাথে মাল্টিপ্লাই করেও
কি করতে পারবো, সরি পাওয়ার করেও আমরা ওর পাওয়ার ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, রিলেটিভ সেল রেফারেন্স আরেকটি এখানে ব্যবহার আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে যেমন এই যে সেল আছে 3, আমরা যদি এই প্রত্যেকটা ঘরে 3 না লিখে এই পরের সেলকে বলি যে তুমি তোমার আগের যে সেল আছে তাকে ফলো করো, তাহলে এ যখন আগের সেলকে ফলো করবে B2, দেখতে পাচ্ছ B2, এই B2 কে ফলো করছে। এবার B2 কে ফলো করলে B2 তে কত হচ্ছে 3, তো B2 কে ফলো করলে নিজেও হয়ে যাবে 3। রিলেটিভ সেল রেফারেন্স কে এখানে ইউজ করে যদি আমি এক ঘর ডান দিকে কপি করি তাহলে B2 হয়ে যাবে C2, তাহলে C2 কে ফলো করবে। C2 কাকে ফলো করছে, B2 কে ফলো করছে। B2 কত 3, তো B2 ও 3, C2 ও 3, C2 কে যে ফলো করছে সেও 3। এইভাবে করে আমরা যদি একে পুরোটা কপি করি, প্রত্যেকটা সেল তার আগের সেলকে কি করবে, ফলো করবে। ঠিক আছে, তাহলে কি হবে, প্রত্যেকটা সেল যদি নিজের সেলকে আগের সেলকে ফলো করে, ঠিক আছে, তাহলে আমি একটা সেলে চেঞ্জেস করলে পরে সবগুলো সেলেই কি হবে, চেঞ্জেস চলে আসবে, যেহেতু তারা তার আগের সেলকে কি করছে, ফলো করছে। তো যেমন অ্যাবসলিউট সেল করে আমরা একটি ভ্যালুর সাথে একটি সেলের সাথে মাল্টিপ্লাই করতে 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 একটা চেঞ্জেস করেই পুরো রেজাল্ট চেঞ্জ করতে পারি, রিলেটিভ সেল রেফারেন্সেও আমরা যদি একটু বুদ্ধি লাগাই তাহলে সেই ক্ষেত্রেও আমরা একটা সেলকে চেঞ্জ করেই পুরো সেলকে চেঞ্জ করতে পারবো। বন্ধুরা, আমরা এক্সেল এর ভিডিওগুলো দেখে এক্সেল তো শিখছি, বাট মার্কেটে যখন কাজ করব এই জিনিসগুলোর ব্যবহার আপনাকে নিজে বুদ্ধি লাগিয়েই করতে হবে, ওখানে কেউ পাশে থাকতে পারবে না। আপনি যত ভিডিওগুলো ভালো করে দেখবেন, দেখলে পরে আপনি দেখতে পারবেন যে এক্সেলে আপনি যা কাজ শিখছেন সেই কাজকে আপনি মার্কেটে কি করতে পারছেন, ভালো করে অ্যাপ্লাই করতে পারছেন। ঠিক আছে, তো এইভাবে আমরা পাওয়ারটাকে ব্যবহার করা দেখলাম, আর রিলেটিভ সেল রেফারেন্সটাও দেখলাম। এরপরে আমাদের কাছে কি আছে, রুট। রুট বের করার জন্য আমরা আরেকটা শিট নিয়ে নিচ্ছি, সব শিট আলাদা আলাদা করে নিচ্ছি যাতে কেউ কাউকে এঙ্গেজ না করে। ভ্যালুগুলোকে কপি করলাম, কপি করে আমরা পেস্ট করার সময় একই রকম ভাবে কলাম সেভিককে আমরা রুটে আরো সহজ, ইকুয়ালস টু এসকিউআরটি স্কোয়ার রুট বের করে দেবে। সিলেক্ট করলাম কোন নাম্বারের রুট বের করা উচিত, তার সেলকে এন্টার করতেই 64 এর রুট 8, কপি করলে রিলেটিভ সেল রেফারেন্স হিসেবেই আছে, চেঞ্জ করে নেবে নিজের সেল আর তার রুট ও এখান থেকে রেজাল্ট হিসেবে বের করে দেবে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই ফাংশনগুলোকে ব্যবহার করা যাচ্ছে, আর বাকি যে ফাংশনগুলো আছে সেগুলোকেও কিভাবে ব্যবহার করা যাচ্ছে। ভিডিওটি আপনি দেখার সাথে সাথে প্র্যাকটিস করুন ভিডিওটি দেখার পরে। আর যদি ডে 1 ডে 2 ভিডিও না দেখে থাকেন, এই ভিডিওটি ভালো করে অতটা হয়তো আপনি বুঝতে পারেননি, ডে 1 ডে 2 ভিডিওটি যদি আপনি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আজকের এই টপিকগুলো আমরা কমপ্লিট করলাম, আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। তো আজকের ভিডিও এতই, আপনাদের দিন শুভ হোক, জয় হিন্দ।